সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আজকে সত্যি হ্যাপি সানডে। এই প্রথম আমাদের বাড়ি ইলিশ হবে, মানে তোমরা বলবে এই প্রথম, না এই প্রথম না, এ বছর মানে 26-এ বর্ষায় নতুন মানে প্রথম ইলিশ ঢুকলো আমার বাড়িতে। আর আমি মাছের মধ্যে সব থেকে ইলিশ মাছ খেতে ভালোবাসি। আর আজকে আমার হ্যাপি সানডে। আর ইলিশ মাছ হলে আমার বাড়িতে বেশি রন্ধন হয় না, কারণ ওরা কেউ ভালোবাসে না। ইলিশ মাছের এক পদ হলেই ওরা খুশি। দেখা যাক কী রান্না করবো, সেটা পরের ব্যাপার। সিকিমের দাদা এসেছিলো, একটুখানি গল্প সল্প করতেও সময় চলে গেল। আর গল্প বলতে কি, সিকিমের দাদা একটুখানি ডেকোরেশন করবে। তা আমি যে সুব্রতকে দিয়ে আমার তোমার ডেকোরেশনগুলো করিয়েছি, তোমার এই যে মানে টিভি ক্যাবিনেট বলো, রান্নাঘরে বলো, এগুলো সব যে করিয়েছি, তা আমি বললাম সুব্রতকে কি ফোন করবো, তাহলে ও আপনাকে একটা আইডিয়া দিতে পারবে আপনার কোনখানে কোনখানে কীরকম কী করলে হয়, বলো তাহলে একটু বলো। সেই কথোপকথন হলো। বললো আসলামকেও ফোন করেছি, তোমার ভিডিও দেখে আসলামকেও সঙ্গে যোগাযোগ করেছি, ও আসার কথা আছে। আমার তখন মনে পড়ে গেল যে আসলামকে তো আমি কুশন কভার দুটো বলেছিলাম, এই দেখো এই কুশন কভার দুটো, হ্যাঁ আমি করতে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি আসে তাহলে আমার বাড়িতে একটুখানি পাঠিয়ে দেবেন। বলে আচ্ছা ঠিক আছে। তা আসলামও আসবে। আর এদিকে পুজো আচ্ছা মোটামুটি আজকে হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে পুজো আচ্ছা কিছু শেয়ার করতে পারিনি, এবার ঢুকবো রান্নাঘরে। আজকে আমার টুকিটাকি মানে কি বলবো, তোমার তো রোজই কাজ থাকে। হ্যাঁ রোজই, আজকে নতুন ধরনের কতগুলো কাজ বেরিয়েছে, ওগুলোকে আজকেই সারতে হবে, আজকেই সারতে হবে, কালকের জন্য ফেলে রাখা যাবে না। চলো, ওয়েদার মন্দ নয়, ভালো। তুই ওখানে যাস না, দাঁড়া একটা দাঁড়া। তুমি ওইটা ভালো করে নিয়েছো, কুশনটা দেখে নাও, দেখে নাও। হ্যাঁ মাপ নিয়ে নাও একদম। তখন বলবে মাপটা তো নেওয়া হলো না, কি মাপ ছিল সেটা তো জানি না। হ্যাঁ, দাদার বাড়ি কাজ হলো, তো একবার মাপ দিয়ে এসেছি, সে ভিডিও আছে, তোমরা তো দেখেছো, আবার দেখো। এই বলে আসলাম, দেখেছ কাস্টমারের কত ধৈর্য। অন্য কেউ হলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা এই মাপটা হ্যাঁ এটা তো উল্টো পরিয়ে রেখেছি। কি করে উল্টো পড়াবো? কেন উল্টো পড়িয়েছি? উল্টো পরিয়ে রেখেছেন, দেখুন এইটা ভাঁজ খাবে কেন? এই জায়গায় এই দিকটা তলার আছে, উপরে করে দিয়েছে। না দেখি ওই যে কাটিং যে আছে না ফর্মটা, বিটের উপর চেপে রয়েছে, ওইটার জন্য এরকম হয়েছে। দেখতে যে মন লাগছে এই জন্য। আমি যেমন কাস্টমার হিসেবে ধৈর্যশীল, এই দোকানদার হিসেবেও ভীষণ, মানে কি বলবো, দোকানদারদের এমনই স্বভাব হওয়া দরকার। আমি ওকে যা নয় তাই বললাম, হ্যাঁ তোমাকে কবে আমি তৈরি করতে দিয়েছি, তুমি এখনও তৈরি করোনি। হ্যাঁ কী আর করা যাবে, ওরও 5 জনকে নিয়ে বিজনেস, একটুখানি মানে সহ্য করে নিতে হয়। আর করাতে কি দেবো বলো তো, পুজোর আগে আমি বলেছি, আমি বললো এই কুশন কভারটা খুলে নিয়ে আমাকে দেবেন। আমি মানে একঘেয়েমি হয়ে যাচ্ছে না, একটুখানি লুক বদলের জন্য আর একটা সেট আমি তৈরি করে রেখে দেবো, এই মানে সোফার একটা কভার তৈরি করে রেখে দেবো, তাতে তোমার অকেশনালি আমি পেতে দিতে পারবো। আর এগুলো তুমি যতই কাচো না কেন নোংরা হয়েই যায়, তাও 2 মাস অন্তর অন্তর আমি তুলে ভালো করে কেচে তারপর আবার পাতি। তোমাদের বললাম আজকে আমার বাড়িতে প্রথম ইলিশ ঢুকেছে এবারের বর্ষায়। তা মোটামুটি অল্প করেই রান্না করব। প্রভু বলছে কেমন সাইজ হবে দেখো। আসলে ইলিশ মাছ না, বৌদি বলে কেমন কি হবে না হবে, ইলিশ মাছ বাবু আমি কাটতে পারবো না। আর এমনি বৌদি মাছ কাটতে পারে না, বৌদি মাছ ধুয়ে দেয়, কেটে দেয়, মানে আমাদের এখানে যেসব মাছওয়ালা আসে তারাই কেটে দেয়। আমি প্রভুকে বলছি কাটতে গিয়ে তোমার হাত কেটে গেল না, এত বড় বড় পিস করলে? বলছি ইলিশ মাছ একটু ছোটোই খেতে হয়, বুঝতে পারলে। এই যে এই কটা হয়েছে পিস। আমাদের গাছের বেগুন কটা ফ্রিজে আমি কুটে রেখে দিয়েছিলাম, কেননা রেখে দিয়ে দেখছি কানা হয়ে যাচ্ছে বেশি, মানে নষ্ট হয়ে যাচ্ছে, যেরকম কেটে রেখে দিয়েছিলাম বেগুন।
তা আমি বললাম বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ একটুখানি তোমার সর্ষে পোস্ত জিরে মানে কালো জিরে ফোড়ন দিয়ে, আর সর্ষে পোস্তটা আমার বাটাই আছে, শুধু ইলিশ মাছ করবো বলে না একটু মানে বাটাই ছিল, অন্য কিছু করব ভেবেছিলাম। একটুখানি ছাঁচি কুমড়ো আনবো ভেবেছিলাম, ছাঁচি কুমড়ো আনতে বলেও ছিলাম কিন্তু আনা হয়নি, আর সেই সর্ষে পোস্তটা এতেই কাজে লেগে গেল। না হলে ইলিশ মাছে কী বলো তো, এই তোমার একটু সাঁতাটে সাঁতাটে একটু কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি পাকা লঙ্কা দিয়ে বেটে ফেলেছি, ওটা আর ফেলে দেবো। দেখো মাথাটা ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিয়েছি, আলুটা সিটি দিয়ে নিয়েছি একটা, মানে ভালো করে ভেজে একটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু চন্দ্রমুখী আলু, কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পাতলা করে ওই তোমার এই মাথাটা দিয়ে আর কি করব যাতে গন্ধ হয়, খেতেও ভালো হয়, আর বেগুনগুলোর মানে সদ্গতি হয়ে যায় আর কি বুঝতে পেরেছো? কেননা গাছের বেগুন, এখন বেগুনের কত দাম বলো তো, ফেলে দিয়ে লাভ কী বলো, এত দুর্মূল্যের বাজারে ফেলে দেওয়ার মানে উচিতই নয়। ওই জন্য আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম, ব্যাস লেগে গেল ছাঁচি কুমড়োর জায়গায় সর্ষে পোস্ত চলে গেল ইলিশে, ভালোই হলো, ওটাও কাজে লেগে গেল। আর একটু সর্ষে পোস্ত আছে, আর দেখো তেল বেরিয়েছে, তেলের একটুখানি তেল এটা দিয়ে দিলাম, আর ওই মাথাটা দিয়ে করলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি। একদম না খেয়ে রাখবো না, এই দিয়ে সবাইকার হয়ে যাবে। আর 2 পিস ইলিশ মাছ ওদের বাব্বাটাকে করে দেবো, সেটা সর্ষে পোস্ত দিয়েই করব। আলু বেগুনের নেবে গেছে, আর এটা 3 পিস করেছি আমার কুচুমের বৌদির, ভেজে হালকা করে ভেজে করেছি সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে প্রভুর বসিয়েছি কাঁচা ইলিশ, ও কাঁচাটাই ভালোবাসে, আস্তে আস্তে ভাপে সেদ্ধ হোক। কি কাঁচা খায়, আমি কাঁচা খেতে পারি না, আস্তে 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 হোক। আর কি আছে, ওইটাই আছে। জলে দিলে কি হবে, জলে দিলে পটাশিয়ামটা হবে, পাবে, তবে কি হবে? জেলে ভাই ভুলে গেছে, চাষি থেকে জেলে হয়েছে, ব্যবসাদার থেকে চাষি, চাষি থেকে জেলে। সব সব করুন, এটা জীবাণুনাশক, তাই তো, এটা বলো, এটা জীবাণুনাশক। ইলিশটা মানে যত বড় তত তত টেস্ট নেই, এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ফ্রোজেন, হ্যাঁ মানে টাটকা নয়। আজকে আমার ছাত্রীর মানে 2টো ছাত্রী ওই বাড়ি থেকে ক্লাস করে, আমার কাছে শেখে, তা ওদের আজকে মন্দির প্রতিষ্ঠা আছে। তা মানে মন্দির বলতে কি, বাড়িতেই মন্দিরটা হয়েছে, সেই মন্দিরটা প্রতিষ্ঠা হবে, মানে কি বলবো, কি মানে ঘরের ঠাকুরই থাকবে। আমি জিজ্ঞাসা করলাম কোনো মূর্তি প্রতিষ্ঠা হবে, আমার কাছে ক্লাস করতে এসেছিলো শনিবার দিন, আমি জিজ্ঞাসা করলাম মূর্তি প্রতিষ্ঠা হবে, বলছে না না মূর্তি নয়, বাড়ির ঠাকুরই প্রতিষ্ঠা হবে, কিন্তু মন্দির তৈরি করেছে একটা বাড়ির মধ্যেই, আমার যেরকম এই এই এরিয়ায় মন্দিরটা, ওদের মন্দির তৈরি করেছে বাড়ির মধ্যেই। তা ঠাকুরকে ওইখানে মানে যেসব ঠাকুর দেবতা আছে ওইখানেই রাখবে, আর মন্দিরটা প্রতিষ্ঠার জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, একটা আমাদের সকলকে নেমন্তন্ন। তা আমি কাজগুলো সেরে নিই, হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। দেখা একবার দরজাটা খোলা আছে কিনা দেখায়। এই 8 ঘন্টা হলো বাড়ি ফিরেছি, একটুখানি গাটা দিলাম, ধুয়ে চা খেলাম, চা খেয়ে ভাবলাম না একবারে মিটিয়ে আসি, চোখের সামনে যে মানে যা পেয়েছি পরে ফেলেছি। এই শাড়িটা তোমরা দেখেছো পরতে, তা এটাই পরে ফেলেছে। ওরা বাপ বেটা দেখছে খেলা, আজকে হচ্ছে খেলা, হ্যাঁ মানে সে এটাও ছাড়তে পারছে না, ওটাও ছাড়তে পারছে না। ভাবলাম চল মিটিয়ে আসি, মিটিয়ে এসে তারপরে বসে বসে খেলা দেখবি, আমি অনেক কটা কাজ আমার করতে হবে, ফোনেই অনেক কটা কাজ আমার করতে হবে। নে রে 9টা বাজে, তোকে বলেছিলাম 9:15 বেরোবো, আবার কি এর থেকে তাড়াতাড়ি পারবো না। তোমার বক্তব্য তোমার কাছে রাখো।
আমার বক্তব্য বলছে, ওর বক্তব্য সারা জীবন শুনতে হবে। চলো, এই বেশি দূর নয়। ওই দিকে জানটা বন্ধ করে দাও, যদি ঝপ করে জল আসে যায় ভিজে যাবে। হ্যাঁ, যাক, আমি মনে করিয়ে দিলাম। আমার যেটুকু করা আমি করে ফেলেছি। এখানে চলছে খেলা। টিভি বন্ধ কর। চলো, মিশি বেড়ে না, ভুলে যাবে। এখন তো আকাশের অবস্থা ভালো। এবার যদি বৃষ্টি এসে যায় তাহলেই মুশকিল। ছাতা টাতা কিছু নিইনি, বেশি দূরকার রাস্তা নয় তো, ওই জন্য ছাতা টাতা নিইনি। যদি বৃষ্টি এসে যায় মুশকিল হয়ে যাবে। ওয়েদারটাকে ভালোই দিয়েছে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, দিয়ে তারপরে আর সারাদিন সেরকমভাবে বৃষ্টি হয়নি। ওয়েদারটা ভালো দিয়েছে। তাহলে ভাবলাম আমার কেমনভাবে পুজো হবে না হবে, এত ওয়েদার খারাপ হয়ে যাবে। সবাই ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। পুজো তো সারাদিন ধরেই হয়েছে, বলো 5টা পর্যন্ত পুজো হবে। 5টা ব্রাহ্মণ আসবে। ওপরে প্যান্ডেল করা আছে, মানে মন্দিরটার ওপরে প্যান্ডেল করা আছে বলে ঠিক মানে পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না মন্দিরটা ওপরটা কেমন, তবে ভেতরটা অবশ্যই দেখাচ্ছি। তো একটা ডিম লাইট দেওয়া আছে, খুব মানে উজ্জ্বল একটা লাইট দেওয়া থাকলে হয়তো স্পষ্টভাবে দেখানো যেত। যাই হোক, যতখানি সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। একটা ঘন্টাও করেছে, বেশ ভালো। ঘন্টার আওয়াজে অনেক নেগেটিভিটি দূর হয়, অনেক। হ্যাঁ, আমারও ইচ্ছা ছিল একটা ঘন্টা লাগানো, কিন্তু সেই পজিশান আমার নেই। তবে এটা এদের তো বাইরে, মানে বাইরে বলতে কি বাড়ির মধ্যেই, উঠানের মধ্যে মন্দিরটা, ওই জন্য একটুখানি সুবিধা হয়েছে। আর সিংহাসনটাও করে মানে কিনেছে খুব সুন্দর। ভোলানাথের একটা বড় ছবি রেখেছে এখানে, গণেশ মামার একটা সুন্দর ছবি রেখেছে। বেশ ভালো, মানে সারা ওয়াল জুড়ে ভালোই, মানে বেশ ভালো ডেকোরেশন করেছে। এখানে সত্যনারায়ণের পুজো হয়েছে, তবে সিংহাসনটি ফাঁকা আছে। আর এখানে দেখো, এটা খুব ভালো হয়েছে। কালকে সোমবার, আর তিথিটা আজকে রাত্রের থেকেই পড়ে যাবে। হ্যাঁ, দেখো কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। এখানে বাবার জায়গাটি খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে জিনিসপত্র রাখার জন্য মনে হচ্ছে যেটুকু, এখানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য 2-3টে সেলফ তৈরি করে নিয়েছে। এটাকে যদি ঢাকা দিয়ে রেখে দেয় আরোই ভালো লাগবে, মানে এটা যদি আলমারি মতন করে নেয়। এখানে তুলসী গাছটা ভীষণ হেলদি, খুব ভালো হয়েছে। আর তুলসী মানে মোচ্ছবটাও ঠিক ঠাকুর ঘরের পাশে। আর এই যে আমার ছাত্রী দাঁড়িয়ে আছে, ছাত্রীর মা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে নিয়েছো সিংহাসনটা, খুব ভালো হয়েছে বলো। ত্রিবেণীর ওখানে একটা কাঠের দোকান আছে, ওইখান থেকে নিয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার ভিতরে যাই। নিচেটা নেওয়া হয়নি, ভুলে গেছি। ভুলে গেছি যে নিচেটা নিতে ভুলে গেছি। সব ঠিকঠাক আছে, একদম সব ঠিকঠাক আছে। ওয়েদারও তোমার কি সুন্দর। না, আসবো না কেন, তোমার ওয়েদার দেখো কি সুন্দর দিয়ে দিয়েছে। হ্যাঁ, সব ঠিকঠাক করে নেয়, সবই তারই ইচ্ছা গো, সবই। সিঁড়ি থেকে দেখিয়ে দিলাম তোমাদের আমার ছাত্রীর বাড়ির নিচেটা। এটা হচ্ছে ছাত্রীর মায়ের রান্নাঘর, সব কিছু আছে, মাইক্রোওভেন থেকে আরম্ভ করে তোমার ইন্ডাকশান সবই আছে ব্যবস্থা, বেশ ভালো। চলো এবার বলছে, এই দেখো এটা হচ্ছে আমার বড় ছাত্রী, ওটা হচ্ছে আমার ছোট ছাত্রী। বলছে, আমাকে বলছে চলো তোমার ওপরটা দেখায়। বললাম চলো ওপরটা দেখে আসি। এবার যাচ্ছি মানে ওপরতলায়। এই প্রথম ওদের বাড়ি এলাম, তা আমিও দেখলাম আর ভাবলাম ক্যামেরাটা চালিয়ে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দোলনাটি হচ্ছে ভারী সুন্দর। আর
নিচের টাইলসগুলো হয়েছে খুব সুন্দর। আর এই যে দাদা গেল, এটা হচ্ছে আমাদের মানে দুধ দেয় ওই দাদা। এরকম খাওয়া হয়ে গেল, বললে হ্যাঁ খাওয়া হয়ে গেল। আর একদম 3 তলায় খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। এই দেখো ঘর, ও নিচে 2টো ঘর, ওপরে 3টে বেশ বড় বড় ঘর। তবে হ্যাঁ, আজকে পুজোর দিনে আজকে তো ব্যস্ততা আছে, মানুষজনের সমাবেশ আছে, আজকে হয়তো ঠিকঠাকভাবে গুছানো নেই। হ্যাঁ, তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে যেটুকু থাকে সেটুকু গুছানোই থাকে। তবে অনুষ্ঠানের দিন অত গুছিয়ে রাখা সম্ভব হয় না। তারপরে এই একটি ঘর, আমার না মানুষের বাড়িতে গেলে ঘর দুয়ার দেখতে খুব ভালো লাগে। এই একটা চ্যানেল আছে এখানে ওপরে, এখানে একটা বেসিন আছে, নিচেও ঠিক সেম ওইরকম একটা বেসিন আছে। আর দেখো এই একটা ঘর, মোটামুটি অনেক কটা ঘর, 2টি কন্যা, অত ঘর নেই বা কী করবে। আমি বললাম 2টি কন্যার জায়গায় তোমার তো অনেকটা ঘর করে ফেলেছো। বলছে হ্যাঁ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেল। ওপরেও নারায়ণ পুজো হয়েছে, ব্যাস। হ্যাঁ, এই একটা ঘর। আর একটা ঘর, চলো আর একটা ঘর দেখায়। এই আর একটা ঘর, এটাও বেশ বড় ঘর। না আমার একটু বড় সড়ো না হলে আমার ভালো লাগে না খুব। মানে আমার ইচ্ছাই ছিল যে আমি যে ঘরটায় থাকবো ওই ঘরটা যেন আমার বড় হয়। আমি ছোটোবেলায় না, আমার যে মানে আইবুড়ি বেলায় আমার যে ঘরটা ছিল খুব ছোট ছিল, ওই জন্য আমি সবসময় ঠাকুরকে চাইতাম যে আমার ঘরটা যেন একটুখানি বড় হয়। আমার না ছোটো ঘরে এখন, মানে ছোটো ঘরে থাকলেই আমার একটু সাফোকেশান হয়। তাও আমার বাড়িতে একটা ঘর খুবই ছোট, তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো অনেক দিন পর খোলা ছাদের তলায় খেতে বসছি, কী যে ভালো লাগছে। আর দেখো সবই ওপরওয়ালার ইচ্ছা। সকালবেলায় যেমন ঝমঝম করে বৃষ্টি এলো, ভাবলাম বোধহয় কীভাবে পুজো হবে, কীভাবে অনুষ্ঠানটা হবে। কেননা মানে কি প্রকৃতির সঙ্গে লড়াই করে তো মানুষরা এঁটে উঠতে পারে না। তা যাই হোক, সেই ক্ষেত্রে দেখো মানে একেবারে সুন্দরভাবে ওপরতলায় খাওয়ানো হয়ে গেল। একদম 3 তলার ছাদে, ফাঁকা ছাদে খাওয়ানো হয়ে গেল। টেবিল ফ্যান দিয়ে দিয়েছিল। আর দেখো রাধাবল্লভী, সবটুকু দেখাতে পারছি না, রাধাবল্লভী, চানা, আলুর দম, মিষ্টি, পাঁপড়, চাটনি, অনেক কিছু ছিল। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, অর্থাৎ সোমবার। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। 2 দিন হয়ে গেল ব্লগটা দিতে, কারণ না গতকাল এসে না সারাদিন রেস্ট হয়নি আমার একটু। কালকে সারা দিনের 5টা মিনিট আমার রেস্ট হয়নি। আমার যাবার ইচ্ছাই ছিল না গতকাল, কিন্তু মানে কি বলবো, উদ্দেশ্য আমি, কিন্তু আমি যদি না যাই, আমি বললাম তোরা যা না, তোরা গিয়ে খেয়ে আসবে, যা। বলো না, তুমি না গেলে আমরা কেউ যাবো না। একেই তো খেলা চলছে, একটা উত্তেজনা আছে, সেই উত্তেজনাকে ছেড়ে রেখে দিয়ে আবার ওখানে যেতেই চাইছে না। তারপর আবার আমি যদি না যাই মোটেই যাবে না। তারপর বললাম যে যদি না যাই বাবা, আমাকে রান্না বান্না করতে হবে, দরকার নেই, চলো। কি বলবো, গা হাত পা ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আবার ঘন্টা 2 পর উঠলাম, ঘন্টা 1.5 পর উঠলাম, উঠে আমার কিছুটা কাজ ছিল ফোনে, সেইগুলো সারলাম। সারতে সারতে অনেকটা রাত হয়ে গেল। আলাম থাক, এইটুকু কথা বলার জন্য তোমাদের শুধু যদি কথা বলে রাখতাম কালকে, তাহলে আর এই ফোন মানে আজকে পর্যন্ত টানতে হতো না। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে যে চালটা দেওয়ার কথা বলেছি পানের মধ্যেই দিতে হবে। দেখো একটা মানে মহাদেবের পুজোয় একটা উপাচার বৈশিষ্ট্যপূর্ণ হয়। কেন যদি ব্যাখ্যা দিতে যাই ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, এটুকু জেনে রাখো, খুব ভালোর জন্য এটা হয়, খুব ভালো হয়, খুব ভালো প্রভাব পড়ে, এর মাহাত্ম্য অনেক। এইটুকু জেনে রাখো। অনেক বলছে চাল দিলে কি হয়, যদি বলতে যাই অনেক বড় কাহিনী হয়ে যাবে। সুতরাং যদি আমাকে বিশ্বাস করো তাহলে দিতে পারো, যদি পাপ হয় জানবে তার দায়ভার আমার, তার দায়ভার আমি নিলাম। তবে হ্যাঁ, ওই অনেকে জিজ্ঞাসা করেছো যে চালটা কখন দেব। দেখো অভিষেক তো বাবাকে করালে মধু, ঘি, দুধ, মানে যা দেওয়ার, গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করাতে, বাবাকে পরিষ্কার করাতে হবে। তুমি প্রথমেই তো গিয়ে আগে পঞ্চামৃত ঢালবে না, বাবাকে পরিষ্কার করতে হবে, যাতে শিবলিঙ্গ আছে তাতে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বাবাকে, তারপরে তো পঞ্চামৃতটা দেবে। হ্যাঁ, দেওয়ার পর তারপরে তোমার ফুল দিলে যাবতীয় যা দেওয়ার দেবে। 5টা বেলপাতা, অবশ্যই 5টা বেলপাতা। দেখো এই ভিডিওটা যখন যাবে হয়তো অনেকের করা হয়ে গেছে, কিন্তু অনেকে হয়তো এই সপ্তাহটা করতে পারেনি, সামনের সপ্তাহ করবে, বা প্রথমটা শেষটা করে, এরকমও তো করে। আমি তাদের জন্য বলছি 5টা বেলপাতা, কিন্তু এই শ্রাবণ মাসের পুজোয় 5টা বেলপাতা অবশ্যই লাগে। তুমি যখন
বিগ্রহ পুজো করবে, আমি ছবির ক্ষেত্রে বলছি না, তুমি যখন বিগ্রহ পুজো করবে তখন কিন্তু 5টা নিখুঁত বেলপাতা অবশ্যই লাগে। আর হ্যাঁ, যখন এ করলে তারপরে যা দেওয়ার দিলে বাবার মাথায়, তারপরে শেষে দেবে চালটা আর পানটার মধ্যে চালটা দিয়ে পানটা মুড়ে বাবার মাথায় দেবে। হ্যাঁ, মানে মোটামুটি করে মুড়ে দেবে, পানের মতন করে নাও দিতে পারো, মোটামুটি একটু আলগা করে দেওয়াটাই কিন্তু উচিত, যেহেতু চালটা তোমার দেখতে পাওয়া যায়, বুঝতে পারলে, দেবে। আর যদি কোনো ইয়েতে যাও, মন্দিরে যাও, ওই চালটি দেওয়ার পর পিছন ফিরে আর দেখবে না, মন্দির থেকে সোজা বেরিয়ে চলে আসবে, যা মনস্কামনা করার করে জানানোর বাবাকে জানিয়ে নেবে চালটা দেওয়ার সময়, দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসবে। যদি তুমি বাড়িতে করো, হ্যাঁ, তাহলে কিন্তু একবার পিছন ফিরে তাকাবে, পিছন ফিরে পিছন চালটা দেবে, চালটা দেওয়ার পর আবার পিছন ফিরবে, হ্যাঁ, তারপরে বাবার দিকে তাকাবে, বুঝতে পেরেছো? তা যাই হোক। আর হ্যাঁ, একজন বলেছো দূর্বা দেওয়া যায় কিনা, অবশ্যই দূর্বা দেওয়া যায়, যাবে না কেন? আমি কিন্তু কমেন্টের অ্যান্সারটা করিনি, ওটা রেখে দিয়েছি বলবো বলে। দূর্বা অবশ্যই দেওয়া যায়, দূর্বা দিলে ভয় দূর হয়, দূর্বা দেওয়ার বৈশিষ্ট্যই এটা বাবার। এতে কোথায় দূর্বাটা দেবে বলো তো? যে বাবার এই লিঙ্গ থেকে যেটা বেরিয়ে এসেছে, হ্যাঁ, বা শিবলিঙ্গ থেকে যেটা যেটা জলের ধারাটা যেটা বেরিয়ে এসেছে, সেইখানটাতে দূর্বাটা দেবে, বুঝতে পেরেছো? দূর্বা তো অবশ্যই দেওয়া ভালো। তাহলে আমার যেটুকু জানা আছে, আমি খুব যৎসামান্য জানি, এটুকু জানা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে জয় ভোলে বাবা। শ্রাবণ মাস যেন, শ্রাবণ মাস কেন, সবাইকার যেন সব দিনগুলোই ভালো কাটে, এই কামনাই করি। বাবা যেটুকু দিয়েছে আমাদেরকে অনেক দিয়েছে, তবুও আমাদের অভিযোগের শেষ নেই। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজ আসি বন্ধুরা, টাটা, খুব ভালো থাকবে।